বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, কড়া জবাব দিল চীন। তিস্তা নদী ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। আর এ খবরেই যেন মোদির মাথায় বাজ পড়েছে। উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। তবে ভারতের উদ্বেগের কড়া জবাব দিয়েছে চীন। সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে চীন। আর এতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথা খারাপ হয়ে গেছে। এবারে জানাবো ৮ মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৮টি সামরিক স্থাপনা তারা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসির বরাতে জানা গেছে তাদের বাহিনী কুয়েত এবং বাহরাইনের ৮টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। জানাবো হৃদয় বিদারক সংবাদ, গাজায় স্বাস্থ্য গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নাসির হাসপাতালের চিকিৎসকের দাবি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী ২০২৫ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় ২১,০০০ ফিলিস্তিনি চিকিৎসার জন্য গাজার বাইরে যাবার অনুমতি পাওয়ার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে ১/৩ জরুরি চিকিৎসার প্রয়োজন এবং প্রত্যেকের সঙ্গে ২ জন করে যাত্রী নেবারও অনুমতি চুক্তিতে উল্লেখ ছিল বলে উল্লেখ করেন গাজার একজন চিকিৎসক। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র ৭,০০০-এরও কম মানুষ গাজা ছাড়তে পেরেছেন। এদিকে বাবরি মসজিদ ভেঙে মন্দির গড়া রাম মন্দিরে মহা দুর্নীতির উৎসব। উত্তরপ্রদেশের অযোধ্যায় বর্তমানে যে রাম মন্দির দাঁড়িয়ে আছে সেই স্থানে একসময় ছিল ১৬শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ। ১৯৯২ সালে হিন্দু উগ্রপন্থীদের হাতে মসজিদটি ভেঙে ফেলার ঘটনা ঘটে। গোটা ভারতে সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দেয়। সেই দাঙ্গায় প্রায় ২,০০০ মানুষের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই ছিল মুসলিম। এবারে থাকছে ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা ছেলেকে জীবিত উদ্ধার। ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা এবং ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার দীর্ঘ ১২ ঘন্টার পর উদ্ধার অভিযানে তাদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্র জাপানের যৌথ সামরিক মহড়ার নিন্দা জানালো উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের অভিযোগ, বর্তমান বৈশ্বিক স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে জাপান নিজেদের একটি যুদ্ধবাজ রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের। তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন ভারতের উদ্বেগের বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ চীন সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়, বরং এটি তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত থাকা উচিত। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগ বাড়ছে। ভারতের উদ্বেগের অন্যতম কারণ হল তিস্তা নদী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের খুব কাছ দিয়ে প্রবাহিত। চিকেন নেক নামে পরিচিত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। ফলে ওই অঞ্চলে বিশেষ করে চীনের প্রভাব বাড়লে তা ভারতের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থে নতুন করে উদ্বেগ সৃষ্টি হতে পারে। চীন তিস্তা প্রকল্পকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে। গো জিয়াকুন বলেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা পুনরুদ্ধার বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এ প্রকল্পে সহযোগিতার জন্য চীন সর্বোচ্চ চেষ্টা করতে প্রস্তুত আছে। তিনি আরও বলেন, অর্থনীতি, বাণিজ্য, পানি সম্পদ ব্যবস্থাপনা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশলের সমন্বয় জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, প্রকল্পটির কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের প্রথমবারের মতো দুদেশের বিশেষজ্ঞরা যৌথভাবে সমীক্ষা পরিচালনা করবেন। তিনি জানান, এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে, যা আগে এ পর্যায়ে ছিল না। সমীক্ষার ফল ইতিবাচক হলে প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে চীন। বাংলাদেশ ও চীন ইতিমধ্যে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তিস্তা প্রকল্প নিয়ে ভবিষ্যতে ঘোষণাগুলোর দিকে ভারত নিবিড়ভাবে নজর রাখছে। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
পাওয়ার চায়না তিস্তা প্রকল্প সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ বাড়িয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে প্রকল্পটি এগিয়ে নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার হয়। 8টি সামরিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের 8টি সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে তাদের বাহিনী। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর বরাতে আইআরজিসি জানিয়েছে, তাদের বাহিনী কুয়েত এবং বাহরাইনের 8টি সামরিক ঘাঁটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সিরিকো কেশমে ইরানের স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। এদিকে সাম্প্রতিক হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে রোববারের নির্ধারিত কারিগরি আলোচনায় অংশ নেয়নি ইরান। ইরানের সর্বোচ্চ নেতা দপ্তরে কাজ সংরক্ষণ প্রকাশনা সংক্রান্ত কার্যালয়ের সদস্য মেহেদি জাফায়েলি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং সমঝোতা স্মারকের আওতায় প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তেহরান আলোচনায় অংশ নেয়নি। গাজায় স্বাস্থ্য গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, নাসের হাসপাতালের চিকিৎসক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এখন পর্যন্ত 21,000 ফিলিস্তিনি চিকিৎসার জন্য গাজার বাইরে যাবার অনুমতি পাবার কথা ছিল। তাদের মধ্যে প্রায় 1/3 জরুরি চিকিৎসার প্রয়োজন এবং প্রত্যেকের সঙ্গে 2 জন করে সহযাত্রী নেওয়ার অনুমতি চুক্তিতে উল্লেখ ছিল বলে উল্লেখ করে গাজার একজন ডাক্তার। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র 7,500-এরও কম মানুষ গাজা ছাড়তে পেরেছেন, অর্থাৎ ইসরায়েল চুক্তির মাত্র 36% বাস্তবায়ন করছে। আল জাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু মাজুম বলেন, জরুরিভাবে সরিয়ে নেওয়ার জন্য ছাড়পত্র পাওয়া হাজার হাজার মানুষ এখনও গাজায় আটকে পড়ে আছেন, অনেকেই বাঁচবেন না। খান ইউনুসের নাসের হাসপাতালে শিশু বিভাগের প্রধান ডাক্তার আহমেদ আল ফারা আল আজরিকে বলেন, যুদ্ধবিরতির পর আমরা ভেবেছিলাম সবকিছু বদলে যাবে, কিন্তু গত 1000 দিনের মধ্যে এ সময়টাই সবচেয়ে ভয়াবহ। আমরা আশা করেছিলাম পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম গাজায় প্রবেশ করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। তিনি আরও বলেন, আমরা এটিকে স্বাস্থ্য গণহত্যা বলি। তারা স্বাস্থ্য খাতের উপর হামলা চালাচ্ছে। তারা হাসপাতালগুলোকে কংক্রিটের খোলসে পরিণত করবার চেষ্টা করছে, যা হবে অচল, চিকিৎসার সামগ্রী শূন্য এবং ডাক্তার শূন্য। বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহা উৎসব। উত্তরপ্রদেশের অযোধ্যায় বর্তমানে যে রাম মন্দির দাঁড়িয়ে আছে সে স্থানে একসময় ছিল 1600 শতকে নির্মিত ঐতিহাসিক বাবরি মসজিদ। 1992 সালে হিন্দু উগ্রপন্থীদের হাতে মসজিদটি ভেঙে ফেলার ঘটনা ঘটে, যা গোটা ভারত সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দেয়। সেই দাঙ্গায় প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। পরবর্তীতে ওই স্থানকে কেন্দ্র করে বিজেপি সমর্থিত হিন্দুত্ববাদী আন্দোলন আরও শক্তিশালী হয়। 2.5 বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের নেতৃত্ব দেন। বহু হিন্দুর বিশ্বাস এই স্থানই ভগবান রামের জন্মভূমি। তবে দীর্ঘদিনের বিতর্কিত ইতিহাসের পর ভক্তদের কাছে ধর্মীয় আবেগ এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠা এই মন্দির এখন বড় দুর্নীতির অভিযোগের আলোচনায়। গত 1 মাস ধরে অভিযোগ উঠেছে, ভক্তদের দেওয়া বিপুল পরিমাণ অনুদান, মূল্যবান উপহার আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মন্দির পরিচালনাকারী ট্রাস্টের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি। ভক্ত ব্রজেশ কুমার আল জাজিরাকে বলেন, তাদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তার ভাষায়, যারা ধর্মের নামে মানুষের আস্থা অর্জন করেছেন তারাই সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। অভিযোগ প্রকাশ্যে আসার পর পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে। রাম মন্দির উদ্বোধনের পর থেকেই ভারতের অন্যতম ব্যস্ত ধর্মীয় তীর্থস্থানে পরিণত হয়েছে। মন্দিরটি পরিচালনা করে স্বাধীন সংস্থা শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্ট। যদিও ট্রাস্টটি সরকারি নিয়ন্ত্রণে নয়, এর কয়েকজন শীর্ষ কর্মকর্তা বিজেপির আদর্শিক সংগঠনের সঙ্গে সংযুক্ত বলে জানা যায়। বিরোধী দল সমাজবাদী পার্টি নেতা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব অভিযোগ করেন, মন্দিরের অনুদানের কোটি কোটি রুপি গায়েব হয়ে গেছে। বিরোধীদের চাপের মুখে উত্তরপ্রদেশ সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ইতিমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিলেও সেটি এখনও প্রকাশ করা হয়নি। এর মধ্যে পুলিশ ফৌজদারি মামলার দায়ে অন্তত 8 জনকে গ্রেপ্তার করেছে। আটক ব্যক্তিদের মধ্যে অনুদানের নগদ অর্থ, মূল্যবান সামগ্রী গণনার দায়িত্বে থাকা কয়েকজন রয়েছেন। শুধু তাই নয়, আরও অনেক ভক্তের দাবি, তারা ট্রাস্টের কাছে জমা দেওয়া রূপার ইট, স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রীরও খোঁজ পাচ্ছেন না।